আজকে যে ছোট গল্পটি পাঠ করব তার নাম দিন বদলায়। গল্পটি লিখেছেন মিঠু রায় চক্রবর্তী। প্রায় 25 বছর পর নিজের এলাকায় পা রাখল দামিনী। কাঞ্চনপুর পুলিশ স্টেশনের নতুন অফিসার ইনচার্জ হয়ে দিন 10 আগে সে যোগদান করেছে। তারপর প্রবল ব্যস্ত হয়ে পড়ে। আগের কর্মস্থল থেকে পুরো সংসারের জিনিসপত্র তুলে এনে এখানকার কোয়ার্টার সাজাতে হিমশিম অবস্থা। তবে তার শ্বশুর শাশুড়ি আর নিজের মা তিনজনে প্রচণ্ড সাহায্য করেছে। স্বামী আর্যবীর দিন তিনিকে ছুটি ম্যানেজ করে দামিনী একমাত্র পুত্র জয়জিৎকে সঙ্গে নিয়ে দামিনীকে তার নতুন সংসারে স্থিত করে দিয়ে গেছে। আর্যবীরও পুলিশে আছে। তার পোস্টিং বর্তমানে সুন্দরবনের কাছে। থানার কার্যভার বুঝে নেওয়ার পর একটু ফাঁকা সময় করে একটা প্রাইভেট গাড়ি ভাড়া করে মাকে নিয়ে এলাকার অলিতে গলিতে চক্কর দিতে বের হয় দামিনী। এখানে এসে মা জেদ করেছিল একবার তার নিজের বাড়ি অর্থাৎ দামিনীর বাবার বাড়িটাকে দেখার জন্য। বয়সকালে মানুষ বাচ্চাদের মতো হয়ে যায়, তাই মায়ের আবদারে দামিনী আজ মাকে নিয়ে বেরিয়েছে। তবে মাকে দূর থেকে ওই বাড়িটা দেখাবে, বাড়ির চৌকাঠ পেরোবে না। বাড়ির গলিতে গাড়িটা পৌঁছাতেই প্রচণ্ড উচ্ছ্বসিত হয়ে পড়ে দামিনীর মা শ্রীমতী। দেখ দেখ মিনি, আমাদের গলিটা কত বদলে গেছে, কত নতুন নতুন বাড়ি হয়েছে। ওইটা তো সৌমি দিদিদের বাড়ি ছিল। ইস, ওদের বড় আম গাছটা কোথায় গেল? ওখানের বেল গাছ, নারকেল গাছ সব কেটে ফেলেছে রে। দামিনী উদাস হয়। মা, 25 বছর পর আমরা এখানে পা রাখছি। 25 বছরে মানুষের জীবনেই কত রকমই পরিবর্তন হয়ে যায়। আর এ তো পাড়ার পরিবেশ, এতে তো পরিবর্তন আসবেই মা। আমরা যখন এ বাড়ি ছেড়ে পাড়া ছেড়ে গিয়েছিলাম তখন আমার বয়স ছিল 12 বছর। আর আজ আমি 37 বছরের একজন পুলিশ অফিসার। স্বামী পুত্র নিয়ে আমার সাজানো সংসার। পরিবর্তনই সংসারের নিয়ম মা। কথা বলতে বলতে নিজেদের বাড়ির সদর দরজার কাছে পৌঁছে যায় তারা। বাড়ির গেট বন্ধ। অদূরে গাড়িটাকে দাঁড় করায় দামিনী। শ্রীমতী নির্নিমেষ নয়নে দরজার দিকে তাকিয়ে থাকে। চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। উদাস গলায় বলে, তুই 25 বছর বললেও আমার চোখে এখনো সেই দিনগুলোর ঘটনা প্রবাহ ভাসছে। এই দরজার এপারে আমি একদিন নববধূ হয়ে তোর বাবার পাশে দাঁড়িয়েছিলাম। তোর ঠাকুরমা বরণ করে ঘরে তুললেন। তারপর একদিন এই দরজা দিয়েই তোর বাবার মৃতদেহ বার করে ওরা শ্মশানে নিয়ে গেল। আমি পাগলের মতো ছুটে গিয়ে দরজা চৌকাঠে আছাড় খেয়ে সোজা বাড়ির বাইরে পড়লাম। তারপর একদিন বড় ভাসুর ষড়যন্ত্র করে বাড়িটা ওদের বলে দাবি করে তোকে আমাকে বাড়ির বাইরে বের করে দিল। তখন তোর হাত ধরে আমি যুবতী সদ্য বিধবা এক নারী স্বামীর ঘরে নিরাপদ আশ্রয় ছেড়ে রাস্তায় গিয়ে দাঁড়ালাম। সব মনে পড়ে যাচ্ছে যেমিনি। মায়ের কথা শুনতে শুনতে দামিনীও পৌঁছে যায় সেসব পুরনো দিনে। দামিনীর দাদু সুশোভন সেনের কাঞ্চনপুরের বাজারে বড় কাপড়ের দোকান ছিল। দাদুর মৃত্যুর পর ব্যবসা দেখাশোনা করত তার জেঠু বিনয় সেন ও বাবা বিকাশ সেন। তখনকার বাড়িতে আনন্দের দিনগুলো আজও মনে পড়ে দামিনীর। জেঠুর 2 ছেলে সুবীর দাদা ও আবির দাদা, আর বাড়ির একমাত্র আদরের মেয়ে দামিনী, সবার আদরের মিনি। হাসিতে মজায় আনন্দে দিনগুলো কাটত। এমন সময় হঠাৎ ছন্দপতন। দোকান থেকে রাত্রি বাড়ি ফেরার সময় বিকাশের মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের ধাক্কা হয়, আর তাতে জীবনের সব রং মুছে যায় শ্রীমতীর। লাল রং ছেড়ে দিয়ে সাদা থানে নিজেকে মুড়ে নেয়। স্বামীর মৃত্যুর পর 1 বছরে ভাসুরের তত্ত্বাবধানে জীবন কেটেছিল তাদের। তারপরই বড় যা সুচরিতার হাতে আরম্ভ হয় শ্রীমতীর হেনস্থা। বাড়ির সব কাজ ছোট যা শ্রীমতীকে দিয়ে করাতো সে, আর প্রতিটি পদক্ষেপে তাকে লাঞ্ছনা গঞ্জনা দিত। প্রতি পদে পদে তাকে মনে করিয়ে দিত এ বাড়িতে তারা আশ্রিত। একদিন মৃদুস্বরে প্রতিবাদ করে শ্রীমতী, আমার স্বামীর বাড়িতে আমি আশ্রিত হব কেন দিদি? এ বাড়ির ব্যবসা সব কিছুতে আমার মিনির সমান অধিকার আছে। এর মাস কয়েক পরে বড় ভাসুর বিনয় সেন সম্পত্তির অনেক কিছু আইনি কাগজপত্র এনেছিল। তাতে পরিষ্কারভাবে লেখা ছিল এ বাড়ি ও বাজারের কাপড়ের দোকান সব সুশোভনবাবু সজ্ঞানে বড় পুত্রকে দানপত্র করে দিয়েছেন। পায়ের তলা থেকে মাটি সরে যায় শ্রীমতীর। নিজের দাদাকে, প্রতিবেশী ঘোষাল দাদাকে, অনিশ ঘোষাল সব কিছু বলে। সম্পত্তির দলিল দেখে সবাই সন্দেহ করে জাল দলিল বানানো হয়েছে। কিন্তু সুশোভনবাবু মৃত,
তাই দলিল জাল কিনা তা বের করা বেশ জটিল ব্যাপার। অথই জলে পড়ে শ্রীমতী ও দামিনী। বড় ভাসুর বড়জা তাদের বাড়ি থেকে তাকে ও মিনিকে তাড়িয়ে দেয়। পাড়া প্রতিবেশীরা অধিকাংশ নিশ্চুপ ছিল। একমাত্র অনিশ ঘোষাল শ্রীমতীর হয়ে বিনয়কে বেশ কয়েকটা কড়া কথা বলে। ছোট ভাইয়ের মৃত্যুর পর তার স্ত্রী ও মেয়েকে বঞ্চিত করা হচ্ছে বলে প্রতিবাদ করে। তাতে বাঁকা হেসে বড়জা সুচরিতা বলেছিল, কি ব্যাপার অনিশ ঠাকুরপো, বিকাশের যুবতী বিধবা বউয়ের প্রতি দরদ উতলে পড়ছে যে, তলে তলে কোনো প্রেম প্রীতি আছে বুঝি? সভয়ে দুপা পিছিয়ে গিয়েছিল অনিশ। ছি ছি বড় বৌদি, এমন নোংরা কথা বলো না। বিকাশ আমার ছোট ভাই ছিল, আর ছোট বৌমা আমার বোনের মতো। বিকাশের অনুপস্থিতিতে যে অন্যায় অবিচার তোমরা তার স্ত্রী ও কন্যার উপর করলে, তার ফলভোগ একদিন তোমাদের করতেই হবে। ঘোষাল কাকুর বলা কথাটা এখনো মনে ভাসে দামিনীর। মায়ের হাত ধরে অসহায় অবস্থায় গুটি গুটি পায়ে তারা এ বাড়ি ত্যাগ করে মামার বাড়িতে গিয়ে উঠেছিল। তাদের আগমনে মামার বাড়ির কেউ প্রসন্ন হয়নি। দিদিমা তার অভাগা মেয়েকে এবং নাতনিকে বুকে টেনে নিলেও মামা মামিমা বেশ বিরক্ত হয়েছিল। তবু এ বাড়িতে একটা ঘর জুটেছিল তাদের। মা মেয়ে তাতে মাথা গুঁজে থাকত। বাপের বাড়িতে এসেই তার মা পাড়ায় বেরিয়েছিল টিউশনের সন্ধানে। গ্রামের দুর্গা মণ্ডপে সকাল থেকে সে বাচ্চাদের টিউশন পড়াতে বসত। দুপুরে দুটি ভাতে ভাত রান্না করে মা মেয়ে খেত। সন্ধ্যা পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে টিউশন করত তার মা। রাত্রে তাকে পড়াতো। মামা বাড়িতে মা মেয়ে আলাদা রান্না করে খেত। মামিমা বিধবা ননদের কোনো ভার নিতে চায়নি। 12 বছর বয়স থেকে মায়ের লড়াইটা সে বুঝেছিল। তাই প্রতিষ্ঠিত হওয়ার জন্য মন প্রাণ দিয়ে পড়াশোনা করত। গ্রাজুয়েশন করার পর থেকেই যে কোনো একটা কাজের জন্য সে উঠে পড়ে লেগেছিল। রেল, পুলিশ, সেনাবাহিনী, ব্যাংক, শিক্ষকতা, গ্রুপ ডি, একটার পর একটা লাগাতার পরীক্ষা দিয়ে গেছে। যেভাবেই হোক যে কোনো একটা চাকরি তাকে পেতেই হবে। অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে চাকরি পায় দামিনী। পায়ের তলার মাটি শক্ত হয়। মাকে নিয়ে নিজের কোয়ার্টারে আসে। দীর্ঘদিন পর মা মেয়ে দুজনেই নিরাপদ আশ্রয় ও মাথার নিচে ছাদ পায়। পুলিশে চাকরি করতে করতে আর্যবীরের সাথে পরিচয়, প্রেম, পরিণয়। তার মাকেও আপন করে নিয়েছে আর্যবীর। মেয়ে, জামাই, নাতির সাথে আর্যবীরের বাবা মা, শ্রীমতী সবাই তারা একসাথে থাকে। এদের সবাইকে নিয়েই দামিনীর আজ সুখী পরিবার। পুলিশের চাকরিতে পদোন্নতি পেয়ে এত বছর বাদে দামিনী আজ তার পুরনো পাড়ায় নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। হ্যালো, কাঞ্চনপুর থানা? ইয়েস, ওসি দামিনী সেন স্পিকিং। ম্যাডাম, প্লিজ জলদি আসুন। আমাদের পাশে আবির সেনদের বাড়িতে খুব ঝামেলা হচ্ছে। আবির আর তার মা বাবা মিলে আবিরের বউটাকে মনে হয় কিছু করেছে। অনেকক্ষণ থেকে চিৎকার চেঁচামেচি ও কান্নার আওয়াজ পাচ্ছিলাম। হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেল। মনে হয় কিছু হয়েছে। চেয়ারে বসে আঁতকে ওঠে দামিনী। আবির সেন, অর্থাৎ তার জ্যাঠতুতো দাদা, বিনয় সেনের ছোট ছেলে। দ্রুত 2 কনস্টেবলকে নিয়ে সে জিপে ওঠে। দ্রুত গতিতে গাড়ি ছুটে চলে। নিজের বাড়ি চৌকাঠ বের হতে গিয়ে বুকটা কেঁপে ওঠে দামিনীর। এত বছর পর এই বাড়িতে সে ঢুকলো। এ বাড়িতে শৈশবের 11টা বছর কেটেছে তার। বাবার সাথে কত স্মৃতি ছড়িয়ে আছে। বাড়িতে ঢুকতেই দোতলা সিঁড়ির দিকে তাকায় দামিনী। কানে এখনো বাবার ডাক ভাসে, আস্তে নামো মিনি, সিঁড়ি দিয়ে কেউ দৌড়ে নামে না মা, পড়ে যাবে তো। চোখ দিয়ে প্রায় বের হয়ে আসা জলটাকে প্রবলভাবে সামলাতে চেষ্টা করে সে। বাড়িতে তখন ছোটোখাটো একটা ভিড় জমে গেছে। এই যে ম্যাডাম, এই ঘরে আসুন, বউটাকে প্রায় মেরে ফেলেছে আবির। ভিড়ের মাঝে একটা ডাকে চমকে ওঠে সে। ঘরে ঢুকে দেখে সিমেন্টের মেঝেতে মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে একটা মেয়ে। দৌড়ে গিয়ে হাতের নাড়িটা টিপে ধরে। যাক, বেঁচে আছে মেয়েটা। ভিড়কে উদ্দেশ্য করে বলে, আপনারা কি মানুষ? এতক্ষণ একে হাসপাতালে নিয়ে যাননি কেন? একে তো আগে বাঁচাতে হবে। জনতার ভিতর থেকে কেউ বলে, এটা তো পুলিশ কেস ম্যাডাম, তাই। 2জন কনস্টেবলকে দিয়ে মেয়েটার অজ্ঞান দেহটা তুলে নিয়ে আগে তাকে হাসপাতালে ভর্তি করে দামিনী। পরে আবিরের সন্ধানে সোর্স লাগায়। ও বাড়িতে গিয়ে অবশ্য জেঠু জেঠিমা আবিরদা কাউকেই পায়নি। অবস্থা বেগতিক দেখে তারা আগেই কেটে পড়েছে। প্রায় 22 ঘন্টা পরে জ্ঞান ফেরে কনকের, আবির সেনের স্ত্রী। তার জবানবন্দি নেয় দামিনী। কনক বলে, ভালো পরিবার দেখে নগদ প্রায় 3 লাখ টাকা প্রচুর দান সামগ্রী দিয়ে আবিরের সঙ্গে বিয়ে দিয়েছিল আমার বাবা। বিয়ের পর জানতে পারি এদের অবস্থা খুব খারাপ।
দেনার দায়ে গলা পর্যন্ত ডুবে আছে আমার শ্বশুর বিনয় সেন ও আবির। বাজারে এদের কাপড়ের দোকান একদম চলে না, ব্যবসায় পুরো ভরাডুবি হয়ে গেছে। ব্যবসা বাঁচাতে আবিরদের দোতলা বাড়িটা পর্যন্ত বন্ধক আছে। তাছাড়া আবির প্রচণ্ডভাবে জুয়ায় আসক্ত। বিয়ের কিছুদিন পর থেকেই বাবার কাছ থেকে আরও অনেক টাকা আনার জন্য আমাকে চাপ দিতে থাকে। বাবা 1-2 বার আমার মুখ চেয়ে টাকা দিয়েছে, কিন্তু এদের চাহিদা শেষ নেই। বাপের বাড়ি থেকে আরও বেশি টাকা আনার জন্য প্রায়ই আমাকে মারধর করতো আবির। সংসার বাঁচানোর জন্য সবই মুখ বুজে সহ্য করেছিলাম। এ সময় আমি প্রেগনেন্ট হই। এরপর শাশুড়ি চরম অত্যাচার আরম্ভ করে। প্রেগনেন্ট জেনেও আমাকে দিয়ে সব কাজ করাতো, খেতে না দিয়ে রাখতো, বাপের বাড়িতে ফোন করতে দিত না। প্রচণ্ড শারীরিক ও মানসিক কষ্টে কিছুদিন আগে আমার মিসক্যারেজ হয়ে যায়। আর আজ তো 3জনে মিলে আমাকে মেরেই দিয়েছিল। কনকের কথা শুনতে শুনতে পুরানো দিনে ফিরে যায় দামিনী। চোখের সামনে ভেসে ওঠে সারাদিন ঘরের সমস্ত কাজ করে পরন্তু দুপুরে 2টো আলু সেদ্ধ ভাত খেতে বসেছে তার মা। আর তখনই আরম্ভ হতো জেঠিমার অকথা কুকথা। চোখের জল ফেলতে ফেলতে অভুক্ত উঠে যেত শ্রীমতী। এখন কনককে আশ্বস্ত করে দামিনী। থানায় এসে কনক স্বামী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে বধূ নির্যাতন ও গার্হস্থ্য হিংসার অভিযোগ করে। পাগলের মতো সেন পরিবারকে খুঁজতে থাকে দামিনী। কিছুদিন বাদে আবির সেনকে অ্যারেস্ট করে লকআপে ঢোকায়। পরের দিন কোয়ার্টারে ফিরতেই তার মা উত্তেজিত হয়ে বলে, মিনি, আজ তোর জেঠু ফোন করেছিল। ফোনে তোর জেঠু জেঠিমা অনেক কান্নাকাটি করছিল, বারবার আমার কাছে ক্ষমা চাইছিল, তোকে অনুরোধ করছিল ওদের অ্যারেস্ট না করার জন্য, তোর সাহায্য চাইছিল। শুনেই মৃদু হাসে দামিনী। সে জানতো জেঠু তার সাথে যোগাযোগের চেষ্টা করবেই। আবির ধরা পড়েছে, এবার তার বাবা মায়ের পালা। ক্রিমিনাল বিনয় সেন আর সুচরিতা সেনের সঙ্গে অফিসার দামিনী সেনের কোনো সম্পর্ক নেই, তাই সাহায্য সহানুভূতির কোনো প্রশ্নই নেই। বরং কনককে ন্যায় পাইয়ে দিতে সে বদ্ধপরিকর। এক্ষেত্রে আইনের পথে চলবে, কিন্তু জেঠু জেঠিমার সঙ্গে একটু পুরনো খেলা খেলতে চায় দামিনী। তাই মাকে বলে, মা, জেঠু ফোন করলে বলে দিও যে মিনির হাত পা আইনের হাতে বাঁধা। তাই তারা কিছুদিন যেন গা ঢাকা দিয়ে থাকে, এক জায়গায় যেন বেশি দিন না থাকে, পালিয়ে পালিয়ে বেড়ায়। চারিদিকে পুলিশের সোর্স ছড়ানো আছে। তাছাড়া কোনো রকম খবর পেলেই মিনি তোমাদের অ্যারেস্ট করতে বাধ্য হবে। তাই তোমরা এখন এলাকায় একেবারে এসো না। মাকে কথাটা শিখিয়ে দিয়ে একটা স্বস্তির শ্বাস ছাড়ে দামিনী। এবার বাচ্চাধনেরা বুঝুক নিজেদের ঘর বাড়ি নিরাপদ আশ্রয় ছেড়ে পালিয়ে পালিয়ে বেড়ানোর কত কষ্ট। বুঝুক এবার অন্যের ঘরে আশ্রিত থাকতে কেমন লাগে। বুঝে দেখুক সমাজের সবাই যখন তাদের বধূ নির্যাতনকারী ক্রিমিনালের চোখে দেখবে তখন কেমন লাগে। আজ শান্তির ঘুম ঘুমাবে দামিনী। পুত্র জয়জিৎকে কোলে তুলে নিয়ে আদর করতে করতে বলে, চলো সোনা, তোমাকে আজ একটা নতুন গল্প শোনাবো। মায়ের দিকে তাকিয়ে বলে, ফালতু লোকেদের চিন্তা ছেড়ে দিয়ে তুমিও এখানে চলে এসো মা, জিতের সাথে গল্প শুনবে। মৃদু হেসে মেয়ের হাতটা শক্ত করে ধরে শ্রীমতী। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।